আমরা সবাই যদি ভালো হয়ে যাই তাহলে পুলিশ ডিপার্টমেন্টে তো উঠে যাবে। কাজে ওদের স্বার্থেই আমাদের ক্রাইম করতে হবে। তবে একটা কথা, এবার পার্সেন্টেজটা বাড়িয়ে দিতে হবে, নইলে আমার পক্ষে আর পপি চাষের পরিমাণটা বাড়ানো সম্ভব হচ্ছে না। ফ্রেন্ড, তুমি আছো বলেই আমি হেরোইনের ব্যবসাটা চালাতে পারছি। সো তোমাকে পার্সেন্টেজ বাড়িয়ে দিতে আমি কৃপণতা করব না। খুশি হলাম। আমার একটাই মাত্র বদ স্বভাব, টাকার অঙ্কে আমি নিজের ওজনটা মেপে থাকি। এবার বলো, মালগুলো পোর্টে কবে আসবে? হ্যাভি ডিমান্ড। এই মুহূর্তে বাজারে সাপ্লাই দিতে পারলে অনেক টাকা ইনকাম হবে। আগামীকালের মধ্যে মালগুলো পোর্টে পৌঁছে যাবে। আচ্ছা, আসলে পুলিশের চাকরি করলে জীবনে সুখ হারাতে হয়, শান্তি হারাতে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চাকরিটা ছেড়ে দিয়ে তোমার আঁচল ধরে চলবো। কথাটা বলতে তোমার লজ্জা করলো না? চাকরিটা ছেড়ে দিয়ে প্রমাণ করতে চাও তোমার জীবনে এই পোশাকের চেয়ে আমি বড়? প্রমাণ করতে চাও স্ত্রীর ভালোবাসার জন্য দেশপ্রেম তোমার কাছে মূল্যহীন? তুমি চাকরিটা ছাড়তে না বললে না হয় ছাড়বো না, কিন্তু তোমাকেও কথা দিতে হবে আর অভিমান করতে পারবে না। কি আবার কি নতুন করে শুনতে চাও আমার এই অভিমানের নাম তোমাকে ভালোবাসা? বাপ্পি, আমার দুটো আঙ্গুলের মধ্যে একটি আঙ্গুল ধরো তো। কেন? ধরোই না। ধরো না। আমি জিতে গেছি, আমার ভাই হবে। আম্মু, তুমি হেরে গেছো। কি মজা, কি মজা। তোমরা কারা? বাদশা। আই এম পিটার। অধমের নাম অমিতাভ বচ্চন, বম্বের হিরো না, বাংলার শাহেনশাহ। তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়ি পর্যন্ত এসেছিস? আসতে চাইনি, তুমি তো আসতে বাধ্য করলে, তাই এলাম। এবার তোমরা সবাই আমার সাথে চলে এসো। আমি আবার নিজের মাঠ ছাড়া খেলে মজা পাই না। চলো। কি হলো? ও, বুঝেছি। এসো বাবা, তুমি গেলে সবাই যাবে। চলো। ইন্সপেক্টর, এখানে তোমার মতো অনেক দেশপ্রেমিক আমাদের হাতে জীবন দিয়েছে। অবশ্য সবাইকে মারার আগে বরাবরই আমরা একটা স্টাইল মেনটেন করি। তাহলে প্রথম তোমার থেকে শুরু হোক। শুরুটা আমিই করি। এই চাবুকটা ধর, ধর বলছি। এবার তুমি তোমার চাবুক দিয়ে তোমার দেশপ্রেমিক স্বামীকে আঘাত করবে। যতক্ষণ তুমি তোমার স্বামীকে আঘাত করবে না, ততক্ষণ আমি আমার হাতের চাবুক দিয়ে তোমার ছেলেকে আঘাত করতে থাকবো। মা, তুমি বাবাকে আঘাত করো না। দেশপ্রেমিকের রক্ত তো, তাই। শাহনা, তুমি আমার শরীরে চাবুক চালাও। মনে রেখো, বাবা মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই। চালাও চাবুক। হ্যাঁ, মারো চাবুক। দোহাই তোমার, আমাদের ক্ষমা করে দাও, আমাদের জীবন ভিক্ষা দাও। জীবন ভিক্ষা কাউকে যে দেই না তা নয়, তবে একটা শর্ত আছে। তোমার স্বামী যদি ভুল স্বীকার করে আমার মাল আমাকে ফিরিয়ে দেয়,
এবং আমার কাছে জীবন ভিক্ষা চায়, তাহলে আমি তোমাদের জীবন ভিক্ষা দিতেও পারি। তুই কি করে ভাবতে পারলি আমি আইনের সেবক হয়ে তোর মতো একজন অপরাধীর কাছে, একজন দেশের শত্রুর কাছে জীবন ভিক্ষা চাইবো? ইন্সপেক্টর, আমি তোমার বোনের শরীরে পেট্রোল ঢেলে দিয়েছি। আমি 10 পর্যন্ত গোনার সাথে সাথে আমার কথা মতো জীবন ভিক্ষা চাইবে, অথবা নিজে আত্মহত্যা করবে। তা না হলে পিটার তোমার বোনের শরীরে আগুন জ্বালিয়ে দেবে। নাও নাও, 1 2 3 4। ভাইয়া, আমার জন্য তুমি ভেবো না, তুমি কিছুতেই জীবন ভিক্ষা চাইবে না। 5 6 7 8 9। ইন্সপেক্টর, আমি কি এতই বোকা যে তোমার হাতে রিভলভার দিয়ে আমি আমার মৃত্যুকে দাওয়াত করে আনবো? তাই তোমাদের মতো লোকদের জন্য আমি ওটা অর্ডার দিয়ে বানিয়েছি। এই রিভলভারের নিয়মই হচ্ছে ওটা দিয়ে যে গুলি করবে সেই গুলি তার নিজের গায়ে লাগবে। বোকা, বুঝলো না? আমার সন্তানকে মেরো না, ওর জীবনটা অন্তত ভিক্ষা দাও। কি ঝামেলা? আমি আবার মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারি না। ঠিক আছে, তোর ছেলেকে আবার ব্রেক ছাড়া জিপে বসিয়ে দেব, পেছনে তোকেও বেঁধে দেব, জিপ যেতে থাকবে। তুই যদি তোর শক্তি দিয়ে জিপ থামাতে পারিস তাহলে দুজনেই বেঁচে যাবি। এই, মা, আমি এখানে কেন? তোমাকে আমার ছেলে বড় হতভাগা, জন্মের পর মায়ের মুখ দেখেনি। তুমি কে বোন? আমার জীবনের কথা সব বলবো, আগে বলুন আমার সুমন কোথায়? সুমন বলে তো আমি কাউকে পাইনি। আমার সুমনকে তাহলে শোন রে সুমন শোন, বাবার কথা শোন, সুখ দুঃখ পাশাপাশি থাকবে, হাসির পরে কান্না তো আসবে, তবু জীবনে জয়ী হতে হবে। বাবা, তোমার খুনের বদলা আমি নেব, তোমার খুনের বদলা আমি নেব। কি হবো রে? কোথেকে আসবে?
গুরু। গুরু, মহাগুরু? আরে কোথায় তোদের মহাগুরু? ওকে আমার সামনে বেরিয়ে আসতে বল। দুদিন জেলে ছিলাম, তার মানে এই নয় যে জায়গাটা তোদের মহাগুরু হয়ে গেছে। হারামজাদা নিজেকে গুরু সাজিয়েছে। ওই হারামজাদারা, বলছিস না কেন? কোথায় তোদের সেই মহাগুরু? পালিয়েছে, ভয় পেয়েছে। থাকলেও কথা বন্ধ হয়ে গেছে। ও, তুই তাহলে মহাগুরু? শ্রদ্ধার সাথে নামটা উচ্চারণ কর। বল আমি কে? বল আমি কে? মহাগুরু। সবাই মিলে বল, মহাগুরু। এবার স্লোগান দিবি, তারপর যাবি। মহাগুরু, মহাগুরু জিন্দাবাদ। তুমি আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছো। বলো ভাই, আমি তোমাকে কি বলে দোয়া করব? দোয়া যদি করতেই হয় তবে সেই দোয়াই করো। যেমন করে আমি তোমার সন্তানকে তোমার করে ফিরিয়ে দিলাম, ঠিক তেমনি ভাবে আমিও যেন আমার মায়ের কোলে ফিরে যেতে পারি। বলো, তোমার ছেলে রাজন কোথায়? চুপ করে কেন? বলো, জবাব দাও। আমার রাজন আমার সামনে। মায়ের সাথে দুষ্টুমি, মারবে থাপ্পড়। মারো না মা, সেই ছোট্টবেলার মতো মারতে আর আদর করতে। আদর করি বলেই তো আমার অবাধ্য হয়েছিস। অবাধ্য হয়নি মা, তোমার চিঠি আমি পেয়েছি, কিন্তু তুমি কেন বুঝতে পারো না? আমরা দুই ভাই একসাথে পড়াশোনা করলে খরচের টাকা জোগাতে তোমার পরিশ্রমটা আরো বেড়ে যাবে মা। তুই বুঝি পরিশ্রম থেকে আমাকে মুক্তি দেবার জন্য বাড়িতে ফিরে এসেছিস? আমার পরিশ্রম আমার জীবনে বড় কিছু নয়, বড় হলো তোদের নিয়ে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা। সেই স্বপ্ন কোনোদিন মিথ্যে হবে না মা। তুমি দেখো, সাজন পাশ করলে আমি আবার এমএ পড়তে যাব। ঠিক আছে, আপাতত এখন থেকে আমি তোমার সঙ্গে কাজ করব। আচ্ছা মা, আমাদের ছোট্ট সংসারে সুখ দুঃখ হাসি আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিতে চাই। সাজন কেমন আছে রে? তোমার ছেলে তো খারাপ থাকার কথা নয়। তুমি দেখো মা, সাজন তোমার জীবনের অহংকার হয়ে ফিরে আসবে।
সে এখন রাত দিন লেখাপড়া নিয়ে ব্যস্ত আর ব্যস্ত। পুনম, বলো তো ভালোবাসা কি? ভালোবাসা হলো ইলু ইলু। ইলু ইলু মানে? ও, তুমি সওদাগর দেখোনি? ইলু ইলু মানে আই লাভ ইউ। বিশ্বাস করো সাজেন, ওই ছবির প্রেমটা না সাংঘাতিক। মনীষার প্রেমের এত আবেগ। শুধু আবেগে আছে, বিরহ নেই? না। তবে লস্ট লাভের উপর দু একটা ছবি দেখা উচিত। যেটা আমার জীবনে আসবে না সেটা আমি দেখবো না। আসতে তো পারে। কেন আসবে? তোমার বাবা বড়লোক আর আমরা গরিব, তাই। গরিব হলে আমাদের ঘরে যে সুখ আছে, মায়ের মমতা আছে, তার কারো ঘরে নেই মা। সুখ আমার জীবনের শত্রু, তাই সুখের কথা শুনলে আমার বড় ভয় হয় রে। চাচি, তোমার সর্বনাশ হয়েছে। চৌধুরী লোকেরা তোমার জমিতে চাষ করছে। কি? রাজন! সামনে থেকে চলে যা। জমি আমার, চলে যাবে তোরা। চৌধুরী সাহেবের হুকুম, এই বছর কারো জমিতে ধান চাষ হবে না, হবে পপি চাষ। সব জমিতে চৌধুরী পপি চাষ করলেও এই জমিতে পারবে না। তাই থামতে কত নিবি? আমি হলাম বর্তমানের অমিতাভ বচ্চন। মানুষকে আঘাত করে আমার ট্রেডিশন। আর তোরা কিনা আমার লোক হয়ে রাজনের মতো একটা পুচকে ছেলে হাতে মার খেয়ে আমার নামের বেইজ্জতি করলি, আমার এত বছরের গুডউইলকে নষ্ট করলি। স্যার, এই সমস্ত বকরি কথা কই, ওই যে শহরের কিং মানে বাদশাহ নামে আপনার এক বন্ধু আছে না, ওর কাছে গেলেই এক বড় মাস্তান দিয়ে দিব, সব শেষ। থামতে কত নিবি? আরে আমি যদি বাদশার কাছে যাই, ও ভাববে আমি দুর্বল। স্যার, তাইলে আমি আর একটা সবলের কথা কই। ওই যে দেখেন আপনার হারাম খাইয়া ওই গোগাটা কেমন খোদার খাসি হইতাছে, ইডারে কামে লাগেলে কেমন হয়? ঠিক বলেছিস। গোগাকে দিয়ে এই রাজনকে সাহায্য করতে হবে। ওর মায়ের বুকটা খালি করে দিতে হবে। ওই একটা সিলানি দে। গুড গুড। কাজটা তুই ভালো করিসনি রাজন। তুই জানিস না ওরা কত ভয়ঙ্কর। তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবো না? প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদের খেসারত কিভাবে দিতে হয় তা আমি ছাড়া কেউ জানে না। অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। এতদিন তোকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে জানতাম, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে ফটকা একটু মিছি বিয়া। দেখছেন কেমন মেমো করতেছে? হারামজাদাকে আমার সামনে থেকে চলে যেতে বল। ইরি আওয়াজ লাগে আসিল না। এই আমির খান,
তুই ঠিকই বলেছিস, আমাকে এখন বাদশাহের সাহায্য নিতে হবে। খালি থামবার কথা কইয়া আমার মুখটার সারা জীবন বন্ধ করে রাখে। এইবার বলেন, আমার কথা বলার জন্য আমাকে কত দিবেন? 1 পয়সাও দেব না। তবে রাজনকে থামানোর জন্য প্রয়োজনে আমি অনেক অনেক টাকা খরচ করব। তুই কালই ঢাকা যাবি, আমি বাদশাকে টেলিফোনে সব বলে দেব। উস্তাদ, আজ তোমাকে বলতেই হবে, একা একা সবসময় তুমি কি ভাবো, কি খোঁজো? যাদের জন্য আমি আমার জীবন থেকে সবাইকে হারিয়ে ফেলেছি, তাদের চেহারা আমার মনে নেই। মনে আছে শুধু 3টে নাম: অমিতাভ বচ্চন, পিটার, বাদশাহ। কোনো চিন্তা করো না ফ্রেন্ড, আমি 2 দিনের মধ্যেই শহরের সেরা রংবাজ পাঠিয়ে দিচ্ছি। ওকে। উস্তাদের খালি উস্তাদের একটু স্যার, ও স্যার, আপনার মাস্তানের তুলনা হয় না। আরে কি খুশি, এমন একজন লোকই তো আমার স্যারের জন্য দরকার। তুমি যার প্রশংসা করছো ও আমার লোক নয়, যারা মার খেলো ওরা আমার লোক। এই, তাইলে আমার স্যারের সাথে আপনাকে পার্থক্য কোথায়? রঙিন চশমা বিন্দা ঘুরতেছেন, এই জন্য তো তোমার স্যার আমাদের বন্ধু। ওই সব নেরি কুত্তা দিয়া কাজ হইব না। আমার স্যারের জন্য চাই ওই ডবল রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা কইতাছি।
সোজা হও। তোমার বসের সাথে আমি কন্ট্রাক্ট করতে চাই একজনকে শায়েস্তা করার জন্য। অনেক অনেক নিয়ম কানুন আছে। যেমন প্রথমত আমার বস কোনো অন্যায় কাজ করে না। অন্যায়ের প্রতিবাদ করতে পারে তো? হয়তো, কিন্তু প্রতিদিনের জন্য সার্ভিসিং চার্জ 10,000 টাকা। 1,000 টাকা বেশি দেব সোনার সান। উয়া তুমি বুঝবা না, উপরের লেভেলের কারবা, তুমি সরো। আরে রাখেন, 50% অ্যাডভান্স করতে হবে। পুরোটা দিতেও আপত্তি নেই। রিমেম্বার, আই এম পিটার 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 পিটার। দিস ইজ মাই কার্ড। কষ্ট করে বাসায় এসে টাকাটা নিয়ে গেলে খুশি হব। দেখো তো মামুনি, কে এলো? এসো। আসলে তোমার সময় জ্ঞান আছে। টেক ইউর মানি। শোনো, তুমি কালই রওনা হয়ে যাবে। শুধু একটি কথা, আমার কাজ আমি করেছি, তুমি তোমার কাজটা করতে ভুল করবে না। তুমি ঠিকই বলেছ, আমি আমার কাজ করতে ভুল করব না। পিটার, তুমি আমাকে কতটুকু চেনো? তোমাকে খুব বেশি জানার প্রয়োজন মনে করি না। তুমি না করলেও আমি করি। শোনো পিটার, তোমার সাথে আমার পরিচয়টা অনেক আগের। কি বলতে চাও তুমি? বলতে চাই, আমি পুলিশ অফিসার আশরাফ হোসেনের সন্তান, যাকে তুমি আর তোমার পার্টনাররা মিলে আমার চোখের সামনে হত্যা করেছিলে। মনে পড়ে, আমার ফুপুর শরীরে পেট্রোল ঢেলে দিয়ে তাকে আমার চোখের সামনে আগুন ধরে মরতে বাধ্য করেছিলি। বল, কি অন্যায় করেছিল আমার ফুপু? কি অন্যায় করেছিল আমার বাবা? কি অন্যায় করেছিল আমার মা, যাকে তোরা বিধবা করেছিস? কি অন্যায় করেছিলাম আমি, যার জন্য তোরা আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস, আমার বাবাকে কেড়ে নিয়েছিস, আমার জীবনটা প্রতিশোধের আগুনে জ্বালিয়ে দিয়েছিস। 20 বছর আগে তুই যা ঘটিয়েছিলি, আমি সেই একই ঘটনা ঘটাতে চাই। আমি দুজনের শরীরে পেট্রোল ঢেলে দিয়েছি। পিটার, সেদিন আমার বাবা আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিতে দ্বিধাবোধ করেনি। আজ আমি দেখতে চাই, তোমার কাছে তোমার নিজের জীবন বড় না তোমার সন্তানের জীবন বড়। যে কোনো একজন মরলে আমি ফিরে যাব। তুমি ভেবে নাও, কে মরবে আর কে বাঁচবে। চালাও আগুন, চালাও বলছি। আব্বু, আব্বু তুমি আমাকে, আব্বু, আব্বু আমি তোমার সন্তান, তুমি আমাকে আগুনে পুড়িয়ে মারতে চাও? অবাক হবার কিছু নেই। তোমার শরীরে পেট্রোল ঢেলে দিয়েছি আর তোমার মেয়ের শরীরে পানি। প্রতিশোধ নেবার আগে আমি তোমার সন্তানের কাছে প্রমাণ করতে পেরেছি তুমি কত বড় অমানুষ। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার আছে এটাই সান্ত্বনা,
তোমার মৃত্যুর পর তোমার সন্তান অন্তত আমাকে ঘৃণা করবে না। তোমার সন্তান জানবে আমি সেই অমানুষকে জ্বালিয়ে দিয়েছি যার কাছে সন্তানের জীবনের কোনো দাম নেই। তোমার হাত আমি কলঙ্কিত হতে দেব না। হ্যাঁ, আমি তোমার শরীরে আগুন জ্বালিয়ে প্রমাণ করব তোমার মতো অমানুষ বাবাকে শাস্তি দেবার জন্য আমার মতো সন্তানের জন্ম হয়েছে। হ্যাঁ বাবা, ও তোমার জন্য আজ ওর বাবাকে হারিয়েছে, তোমার জন্য ওর মা আজ ওর জীবন থেকে হারিয়ে গেছে, তোমার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন হারিয়ে গেছে। তাই তোমার মতো অমানুষের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোমার কথা কোনোদিন ভুলবো না বোন। আমি আমার বাবার কাছে সন্তান হতে পারিনি, কিন্তু তোমার মতো ভাইয়ের বোন হতে পেরেছি। এটাই আমার জীবনের বড় পাওয়া। কি বললে? পিটার আত্মহত্যা করেছে? অসম্ভব, আমি বিশ্বাস করি না। পিটার আত্মহত্যা করতে পারে না, কেউ তাকে হত্যা করেছে। কিন্তু কে সে? বাবা, তোমাকে যারা হত্যা করেছে, আমার মাকে যারা আমার জীবন থেকে দূরে সরিয়েছে, তাদের একজনের উপর আমি প্রতিশোধ নিয়েছি। তুমি আমাকে দোয়া করো বাবা, আমি যেন তোমার খুনিকে খুঁজে বের করে তোমার হত্যার প্রতিশোধ নিতে পারি। উস্তাদ, গাড়ি রেডি। তুই মালগুলো গাড়িতে ওঠা, আমি আসছি। উস্তাদ, একটু সকাল সকাল গেলে অনেক কিছু দেখা যাবে। আমরা উস্তাদ শিষ্য, সামনে মনে হচ্ছে মেয়ে মানুষ, তাও আস্তে আস্তে যাচ্ছে। এক পাশটা দাও। কি ব্যাপার? আরে না, কি একটা অসহ্য মনে হচ্ছে। সমুদ্র সৈকত উনি একাই কিনে রেখেছেন। আরে শোন, আরে ড্রাইভার, কারণ রাখুন তো, রাখুন। দেখে আপনি ওর একদিন কি আমার একদিন। আরে এই শোনো, আরে রাস্তার এক পাশ দিয়ে যেতে পারো না? সুন্দর, অপূর্ব, তুলনাহীন। কি নাম? বেয়াদব, ইতর, বদমাস, খুশবু, টক, ঝাল, মিষ্টি। কি সুগন্ধি নাম। এত দূরে শব্দ কিসের? এটা টক, ভালো, ঝাল, আর এটা ভালো, মিষ্টি। এই উস্তাদ আমাকে মেরে ফেলেছে। উস্তাদ, এই মেয়েটা আমাকে 3টা থাপ্পড় মেরেছে। আমাকে মারা মানে তোমাকে মারা। তুমি যদি এর বিচার না করো, আমি এখান থেকে এক পাও নড়বো না। বলো, ওকে মেরেছো কেন? বলো, ওকে মেরেছো কেন? বলো, ওকে মেরেছো কেন? 3। এবার শোধ উস্তাদ, চলো আমরা চলে যাই। চলো চলে যাই। এই মেয়ে, আমার উস্তাদের নামটা মনে রেখো, মহাগুরু। বাই বাই। শোন, আমি অভিশাপ দিচ্ছি, ওই হাত লুলা হয়ে যাবে। ওই হাতে মুখে ভাত খেতে পারবি না। ওই হাতে মানুষের কাছে ভিক্ষে চাইতে হবে, নইলে আমার নাম খুঁজবো না। মহাগুরু।
আরে কি করলেন স্যার? এটা তো সামসা, আসলটা তো ওই যে। আমি নাম হলো পূর্বে ছিল রমজান আলী চৌধুরী, আর বর্তমানে আমির। আমার মুখটা বড় বেয়াদব, হুট করে একটা কিছু কয়ে ফেলাই। তুমি এখন ভিতরে গিয়ে বিশ্রাম করো। আমার কাজটা কি? তেমন কিছু না, একটা হারামজাদাকে সাহায্য করতে হবে। কে সে? ওর নাম রাজন। আপাতত চিন্তার কোনো কারণ নেই। কোনো ঘাপলা দেখলে মহাগুরুকে দিয়ে শায়েস্তা করে দিবে। আফিমগুলো সাপ্লাই দিয়ে আমি 2 দিনের মধ্যে শহর থেকে ফিরবো, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না, আমি নগদ বাকি মিলাইয়া সব দেনা করে থুইয়া দেব। থামতে কত নিবি? নগদ দিলে তো কমই নেই। 1 টাকার ভাঙতি আছে? তাহলে তো আর হবে না। এত নিচের থেকে শুরু করে যে মুখে কোনো ভাষাই থাকে না, মনটায় কয়। ভয়ের কিছু নেই, 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আর এই ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। আর পাটা ঠিক আছে, দেখা যাক। কাশেম ভাই, বলতে পারো কে এমন করে আমার রাজনকে মেরেছে? রাজনকে যে আঘাত করেছে ওকে শহর থেকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে। আসার পথে মানুষের মুখে নাম শুনেছি, ওর নাম মহাগুরু। আমার উস্তাদের নামটা মনে রেখো, মহাগুরু। উস্তাদ হলো অসুস্থ, মিউজিকের তালে তালে হালকা করে দিই সুস্থ। টিকটিকি ধা, টিকটিকি ধা, টিকটিকি ধা, টেপটা ছিঁড়েই কোথায় যাচ্ছিস? তোদের ওই ভাড়াটে গুন্ডার কাছে। আমি জানতে এসেছি কত টাকার বিনিময়ে শহর থেকে এখানে গুন্ডামি করতে এসেছে। বলছি ছাড়, এই বেরিয়ে আয় আর কান খুলে শোন। নিশ্চয়ই তুই কোনো মায়ের গর্ভে জন্ম নিসনি। বাইরে মনে হয় কেউ চিৎকার করছে। আর বলবেন না, এই এলাকাতে রাত হলেই শিয়াল কুকুর ডাকে। আপনি আরাম করুন। শোন, মনে হয় জন্মের পরে মাকে মা বলে ডাকিসনি। যদি ডাকতি তাহলে তাহলে টাকার লোভে মায়ের সন্তান হয়ে আরেক মায়ের সন্তানকে আঘাত করে মায়ের আচল সন্তানের রক্ত দিয়ে লাল করে দিতে পারতি না। আপনি আরাম করুন তো। আপনার আরামে কোনো কষ্ট হলে স্যার আবার আমাকে মেরে হাড্ডি গুড্ডি একখানে করে দেবে। মনে রাখিস, গুন্ডামি করে কেউ কোনোদিন মানুষের ভালোবাসা পায়নি, পেয়েছে শুধু ঘৃণা আর ঘৃণা। এসো রমজান চৌধুরী, এসো। বাদশা, আমার বাপজানের দেওয়া টাইটেলের সাইনবোর্ডটা কিন্তু আমি অনেক আগে বদলে ফেলেছি, তাই বলছিলাম। সরি, আমি ভুলে গিয়েছিলাম।
তুমি রমজান চৌধুরী থেকে অমিতাভ বচ্চন হয়েছ, তা দু একদিন আছো না টাকাগুলো নিয়েই চলে যাবে? হ্যাঁ, যেতে তো আমাকে হবেই, তবে যাবার আগে মেয়েটার সাথে একবার দেখা করে যাব। শোনো, জনি কিছুদিন আগেও টেলিফোনে পুনমের কথা জিজ্ঞেস করেছিল। করতেই হবে, কারণ জনি জানে পুনমই হবে তার ভবিষ্যৎ জীবন সঙ্গী। ব্যাস ব্যাস, চলি পুনম, বাই বাই। পুনম, তোর বাবা তোর জন্য ভিজিটর রুমে অপেক্ষা করছে। বাবা এসেছে? হ্যাঁ। বাবা, বাবা তুমি কখন এসেছো? কিন্তু তুমি কোথায় ছিলে? এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তুমি কেমন আছো বাবা? কি হলো, কথা বলছো না যে? তুমি কথা না বললে আমিও কিন্তু রাগ করব। আর রাগ করতে হবে না, এই টাকাগুলো ধরো। তার মানে তুমি আজই চলে যাচ্ছ, এই তো? কেন বুঝিস না, তোর বাবা কত ব্যস্ত মানুষ। আমি একদিন গ্রামে না থাকলে সমস্ত গ্রামের মানুষের সমস্যার শেষ থাকে না। আমি ছাড়া ওই অসহায় গ্রামবাসীর আর কে আছে বল? ঠিক আছে, যাও। আর শুনো, আমার ছুটি হলে আমিও কিন্তু গ্রামে চলে আসব। আচ্ছা, ওকে মামনি, সাবধানে থাকিস। আচ্ছা, আসি। অন্যায়ের প্রতিবাদ করার জন্যে ওরা না হয় আমাকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু দেশে এখনো আইন আছে। আইনের হাতে পায়ে ওরা গোলামের শিকল পরিয়ে দিতে পারেনি নিজের স্বার্থের জন্য আইনকে কিনে নিতে। তোমরা শুধু এই কাগজে সই করে দাও, আমি তোমাদের সই করা কাগজ নিয়ে শহরে যাব। আমি আইনের সামনে ওদের মুখোশ খুলে দিয়ে প্রমাণ করব ওরা জোর করে তোমাদের জমিতে ধানের পরিবর্তে পপি চাষ করছে, মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে মানুষ মরার বিষ তৈরি করছে। তোমরা বলো, আইনের মাধ্যমে এইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে তোমরা রাজি? হারামজাদা, তোর মহাগুরু কেমন করে হাড্ডি ভাঙলো যে দুদিনের মধ্যেই সব জোড়া লেগে গেল? স্যার, আমি নিজে হাড্ডি ভাঙার শব্দ শুনেছিলাম। বেশি কথা বলবি না আমির খান। শোন, তোর মহাগুরুকে গিয়ে বলবি আর হাত পা ভাঙতে হবে না। আমি শুধু রাজনকে আমার কাছে চাই। রাজন! ঠিক আছে স্যার, আমি মহাগুরুর কাছে চললাম। হারামজাদা, শহরে যাবে, আইনের সামনে আমার মুখোশ খুলে দেবে, আমাকে আইনের হাতে তুলে দেবে। ওকে এবার বুঝিয়ে দিতে হবে আমার নাম অমিতাভ বচ্চন, বম্বের হিরো না, বাংলার শাহেনশাহ। এসো আমার সাথে। কোথায়? চৌধুরীর কাছে। যদি না যাই? আমি যা বলি তাই করে থাকি, এই জন্য আমার নাম মহাগুরু। হ্যাঁ, তুই আইনের কাছে আমার মুখোশ খুলে দিতে চেয়েছিলি। আমি মানুষ মারার আফিমের চাষ করি, আমার এই গোপন সংবাদটা তুই আইনের কাছে বলতে চেয়েছিলি। তোর জন্য বড় দুঃখ হয়, জন্ম নিলে মরতে হয়, কিন্তু তোর মতো বোকা আমি দেখিনি। এত অল্প বয়সে শহীদ হয়ে তুই দেশপ্রেমিক হতে চাস? চৌধুরী, তুমি অনেক পাপ করেছো, তোমার এই পাপের শাস্তি থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। আরে হারামজাদা, আমার কথা ভাবতে হবে না, তুই তোর কথা ভাব। তুই একবার চেষ্টা করে দেখ না, আমার হাত থেকে তুই মুক্তির পথ খুঁজে পাস কিনা। এই, ওর হাত পাগুলো সব ভেঙে দে।
ব্যাপার চাচি, পথের দিকে তাকিয়ে আছো? রাজন ভাই বুঝি এখনো ফেরেনি? না রে খুশবু, মনটা কেমন জানি করছে। সেই সকালে গেছে, ফিরতে তো এত দেরি হবার কথা নয়। কোনো বাজে কথা বলো না তো চাচি, আসলে তুমি মা তো তাই। তুমি ঘরে যাও তো চাচি, আমি দেখছি, যাও। রতনদা শোনো। কে? ও খুশবু। রতনদা, আমার সঙ্গে একটু বাস স্ট্যান্ডে যাবে? বাস স্ট্যান্ডে কেন? রাজন ভাই শহর থেকে এখনো ফেরেনি তো তাই। কেন, তোমরা খবর পাওনি? কিসের খবর? শহরের ওই গুন্ডা ছেলেটা রাজন ভাইকে সেই সকালবেলা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, কি? বল, রাজন কোথায়? বল বল, কত টাকার বিনিময়ে তুই শহর থেকে এখানে গুন্ডামি করতে এসেছিস? তার চেয়ে অনেক অনেক বেশি টাকা আমরা তোকে দেব। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু আছে সব সব তোকে দেব। বিনিময়ে পারবি পারবি অন্যায় প্রতিবাদ করতে? পারবি যে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয় সেই চৌধুরীর সামনে রুখে দাঁড়াতে? বল, পারবি যে স্ত্রীর সামনে স্বামীকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলে সেই চৌধুরীকে জ্যান্ত কবর দিতে? পারবি যে প্রতিটি সুখের ঘরে দুঃখের আগুন জ্বেলে দেয় সেই চৌধুরী সুখের ঘরে আগুন জ্বালিয়ে দিতে? বল, পারবি? পারবি না। অথচ যে ছেলেটি চৌধুরীর অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছে, এই দুঃখী মানুষের জীবনে সুখ ফিরিয়ে আনতে চেয়েছে, তাকে তুই চৌধুরীর মতো অমানুষের টাকা খেয়ে আঘাত করেছিস। আবার আজও তাকে কোথায় ধরে নিয়ে আটকে রেখেছি। একটা কথা মনে রাখিস, অন্যায় করে অত্যাচার করে কোন মায়ের কোল থেকে তার সন্তানকে দূরে সরিয়ে রেখে তুই কোনোদিন সুখী হতে পারবি না। মনে রাখিস, কাউকে কাঁদাতে চাইলে তোকেও কাঁদতে হবে। তোর সেই চোখের পানি মুছিয়ে দেবার জন্য তুই কাউকে খুঁজে পাবি না, কাউকে না। দাঁড়া, তুই অনেক কিছু বলেছিস, আমি শুধু একটা কথাই বলবো। তোর কথা যদি সত্যি হয় তাহলে রাজনকে আমি তোদের কাছে ফিরিয়ে আনবই। কিরে, আর আন্দোলন হবে? যতদিন বাঁচবো ততদিন তোর মতো অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে বাঁচবো। তাহলে বাঁচার দরকার নেই। এই শোন, হারামজাদাকে হাত পা বেঁধে পানির চৌবাচ্চাতে ফেলে দে। যতক্ষণ ও মারা না যাবে ততক্ষণ কেউ যেন ওকে মুক্ত করে নিয়ে যেতে না পারে, সে যেই হোক না কেন। এটা আমার আদেশ। চলেন স্যার, আপনার বিচার এত সূক্ষ্ম, আসলে আপনার বুদ্ধির কোনো তুলনাই হয় না।
আমাকে খুন করেছিস। তুই আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিস। বল, কি অন্যায় করেছিল আমার রাজন? কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য তুই আমার বুকে সন্তান হারানোর আগুন জ্বেলে দিলি? বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো খুনিকে আমি কেন? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই গর্ভধারিণী মা তোকে বিশ্বাস করবে না? যে মা তোকে আমার রাজনের মতো স্নেহ মমতা দিয়ে বড় করেছে, তোর সেই মাও তোর মতো খুনির মুখ না দেখার জন্য ঘৃণায় নিজের মুখ আঁচলে ঢেকে রাখবে? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্য আমার রাজন যেমন কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, তেমনি তোর মা তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনবে না, কোনোদিন মা। চাচি, খবরদার! চাচি, যে হাতে তুই মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছিস, সেই কলঙ্কিত হাতে সেই সন্তানের মাকে তুই স্পর্শ করতে পারবি না। বেরিয়ে যা। তুই এখানে দাঁড়িয়ে থাকলে রাজন ভাইয়ের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে। শুনবে সুমন শুন, মায়ের কথা শুন, সুখ দুঃখ পাশাপাশি থাকবে, হাসির পরে কান্না তো আসবে, তবু জীবনে জয়ী হতে হবে, তবু জীবনে জয়ী হতে হবে। তাহলে আমার রাজনকে ক্ষোভ করেছিস, তুই আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছিস। বল, কি অন্যায় করেছিল আমার রাজন? কি অপরাধ করেছিলাম আমি? তোর মতো খুনিকে আমি কেন? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর মুখ দেখিয়েছিল, সেই গর্ভধারিণী মা তোকে বিশ্বাস করবে না। যে মা তোকে আমার রাজনের মতো স্নেহ মমতা দিয়ে বড় করেছে, তোর সেই মাও তোর মতো খুনির মুখ না দেখার জন্য ঘৃণায় নিজের মুখ আঁচলে ঢেকে রাখবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্য আমার রাজন যেমন আমাকে কোনোদিন মা বলে ডাকবে না, তেমনি তোর মা তোর মুখ থেকে কোনোদিন মা ডাক শুনবে না। এমন মজা হয় না। চল আমার সাথে। আমাকে আঘাত কর। তুমি কি পাগল হয়ে গেলে উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। আমার মায়ের ঘৃণা, আমার মায়ের অভিশাপ, আমার মায়ের হাহাকার আমাকে পাগল করে দিয়েছে। উস্তাদ, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার বুকে আর সাইক্লোন, হৃদয়ে প্রচন্ড তুফান। আমার পৃথিবী আমার কাছ থেকে আজ অনেক দূরে সরে গেছে। আমার জীবন আজ আমাকে বিদ্রুপ করছে, উপহাস করছে। আজ আমি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছি। আঘাত কর, ক্ষত বিক্ষত করে দে আমার শরীরটাকে। চলা চাবুক, দাঁড়িয়ে আছিস কেন? চলো চাবুক।
না, আমি আর পারবো না উস্তাদ, আমাকে তুমি ক্ষমা করে দাও উস্তাদ, আমাকে তুমি ক্ষমা করে দাও উস্তাদ, আমাকে ক্ষমা করে দাও। বাহ, চমৎকার। তাহলে তোর মতো অমানুষের বুকেও যন্ত্রণা আছে, হাহাকার আছে। আসলে তোর মতো অভিনেতার তুলনা হয় না। হ্যাঁ, আমি অভিনয় করতে পারি বলেই আজ আমি সমস্ত গ্রামবাসীর সামনে জীবন নাটকের খুনি অভিনেতা সাজতে পেরেছি। অভিনয় করতে পারি বলেই আমার কান্না, আমার হাহাকার, আমার যন্ত্রণা কেউ বুঝতে চাইছে না, কেউ বিশ্বাস করতে চাইছে না আমিও মানুষ। কেন করবে? আমি তো খুনি, আমি তো এক মায়ের বুক থেকে এক সন্তানকে কেড়ে নিয়েছি। শুধু সন্তান কেড়ে নিসনি, মায়ের বুক থেকে এক আমানত কেড়ে নিয়েছিস। রাজনের মৃত বাবার আত্মার কাছে ওই মাকে তুই মিথ্যাবাদে সাজিয়েছিস। রাজনের বাবা একদিন ওই মাকে আশ্রয় দিয়েছিল, মায়ের কোলে তুলে দিয়েছিল রাজনকে, আর তুই সেই কল শূন্য করে দিয়েছিস। তাই তোর পাপের শাস্তি শুধু চাবুকের আঘাতে শেষ হবে না। তুই যতদিন বেঁচে থাকবি ততদিন ওই মায়ের কান্নার শব্দ তোকে পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াবে, পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াবে। মা, তোমার কোল থেকে যারা তোমার সন্তানকে নিয়েছে, আমার বুক থেকে যারা আমার ভাই রাজনকে কেড়ে নিয়েছে, তাদেরকে আমি ছাড়বো না মা, কিছুতেই ছাড়বো না। বল, কি অন্যায় করেছিল আমার ভাই, যার জন্য তুই আমার মাকে সন্তান হারা করেছিস? কি অপরাধ করেছিল আমার ভাই, যার জন্য তুই আমাকে ভাই হারা করেছিস? বল, চুপ করে আসিস কেন? জবাব দে, জবাব দে। মা, প্রতিশোধ নে, তোর মায়ের দুধের কসম, প্রতিশোধ নে। সাজন, সাজন, ওকে মারিস না সাজন, সাজন। ওকে বাধা দিস না, ওকে মারতে দে। যতক্ষণ ও আমাকে আঘাত করবে আমি যে ততক্ষণ আমার ভেতরের যন্ত্রণাটা ফুলে থাকতে পারবো। হয়তো আমি হাত জোর করে বলছি, ওকে মারতে দে, মারতে দে, মারতে দে, মারতে দে।